রাত্রি সারাদিন খুব গম্ভীর ছিল। সন্ধ্যার পর আরও গম্ভীর হয়ে পড়ল। পৌনে ৮টা থেকে ৮টা পর্যন্ত বিবিসি বাংলা খবর দেয়। সে খবর শুনবার জন্য তার কোনো আগ্রহ দেখা গেল না। সবাইকে বলল তার মাথা ধরেছে। সুরমা অপালাকে জিজ্ঞেস করলেন ওর কি হয়েছে। অপালা গম্ভীর হয়ে বলল, ফুপুর সঙ্গে ঝগড়া হয়েছে। সুরমা খুবই অবাক হলেন। রাত্রি কারোর সঙ্গে ঝগড়া করার মেয়ে নয়। সে সব কিছুই নিজের মনে চেপে রাখে। সুরমা বললেন, কি নিয়ে ঝগড়া হলো? জানি না কি নিয়ে। ফুপু ওকে আলাদা ডেকে নিল। এতক্ষণ এই কথা বলিসনি কেন? মনে ছিল না। মনে ছিল না মানে? আপা আমাকে কিছু বলতে মানা করেছে। অপালা গল্পের বইয়ে মাথা ডুবিয়ে ফেলল। মার কোনো কথাই আসলে তার মাথায় ঢুকছে না। তার বিরক্ত লাগছে। কোনো একটা গল্পের বই শুরু করলে অন্য কিছু তার আর ভালো লাগে না। যে গল্পের বইটি সে নিয়ে বসেছে তার নাম আলোর পিপাসা। এই বইটি সে আগেও বেশ কয়েকবার পড়েছে। প্রতিটি লাইন তার মনে আছে, তবু পড়তে ভালো লাগছে। অপালার বয়স ১৩। রোগা বলে তাকে বয়সের তুলনায় ছোট মনে হয়। এটা তার খুব খারাপ লাগে। ১৩ বছর বয়সটা তার পছন্দ নয়। যুদ্ধ শুরু হবার আগে তাদের যে প্রাইভেট মাস্টার ছিল তাকে একদিন সে বলেছে, স্যার আমার বয়স ১৫। বেশি বয়সে পড়ালেখা শুরু করেছি তো এই জন্য ক্লাস 8-এ পড়ি। ছোটবেলায় খুব অসুখ বিসুখে ভুগতাম। পড়াশোনা করতে এই জন্য দেরি হয়ে গেল। অপালার এ জাতীয় কথাবার্তা জানাজানি হয়ে যাওয়ায় খুব ঝামেলা হয়েছিল। সুরমা শুধু বকাবকি করেই চুপ থাকেনি, চর বসিয়ে দিয়েছিলেন। প্রাইভেট মাস্টারটিকে বদলে দিয়ে বুড়ো ধরনের একজন টিচার রাখলেন। এ জাতীয় ঝামেলা অপালা প্রায় তৈরি করে। কয়েকদিন আগেই একটা হলো। কি এক উপন্যাস পড়ে তার খুব ভালো লেগেছে। উপন্যাসের নায়িকার নাম মনিকা। সে মনিকা নাম কেটে সমস্ত বইতে নিজের নাম বসিয়েছে। এ নিয়েও মা ঝামেলা করেছেন। তিনি সাধারণত বইটই পড়েন না। অপালা কেন নায়িকার নামের জায়গায় নিজের নাম বসিয়েছে সেটা জানবার জন্যই বইটি পড়লেন এবং রাগে তার গা জ্বলে গেল। কারণ উপন্যাসের নায়িকা মনিকা ৩টি ছেলেকে ভালোবাসে। ছেলেগুলি সুযোগ পেলেই তাকে জড়িয়ে ধরে। মনিকা কোনো বাধা দেয় না। এর মধ্যে একটি ছেলে বেশি রকম সাহসী। সে শুধু গায়ে হাত দিতে চায়। মনিকা তার এই স্বভাব সহ্যই করতে পারে না। তবুও তাকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। ভয়াবহ ব্যাপার। অপালাকে নিয়ে সুরমার দুশ্চিন্তার শেষ নেই। তাকে তিনি চোখে চোখে রাখতে চান। নিজে স্কুলে দিয়ে আসেন এবং নিয়ে আসেন। এখন স্কুল বন্ধ বলে এই ঝামেলাটা করতে হচ্ছে না। কিন্তু ওর কোনো টেলিফোন এলে তিনি আড়াল থেকে কথাবার্তা শুনতে চেষ্টা করেন। রাত্রিকে নিয়ে এরকম কোনো ঝামেলা হয়নি। রাত্রি যে বড় হয়েছে এটা সে কখনো কাউকে বুঝতেই দেয়নি। একবার শুধু খানিকটা অস্বাভাবিক আচরণ করেছিল। ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে যখন পড়ে তখনকার ঘটনা। গরমের ছুটি চলছে। সে সময় সকাল 10টায় এক ছেলে এসে উপস্থিত। সে নাকি রাত্রির সঙ্গে পড়ে। সেলিম নাম। সুরমা অবাক হয়ে লক্ষ্য করলেন রাত্রি কেমন অতিরিক্ত রকমের ব্যস্ত হয়ে পড়ল। কথাবার্তা বলতে লাগলো উঁচু গলায়, শব্দ করে হাসতে লাগলো এবং একসময় মাকে এসে বলল, মা, ওকে আজ দুপুরে খেতে বলি। হলে থাকে, হলের খাবার খুব খারাপ। সুরমা ঠান্ডা গলায় বললেন, অজানা অচেনা ছেলে দুপুরবেলা এখানে খাবে কেন? ওকে যেতে বল। রাত্রি ঘাড় বাঁকিয়ে বলল, অচেনা ছেলে নয় তো মা, আমার সঙ্গে পড়ে। সুরমা শক্ত গলায় বললেন, ক্লাসের ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা দেবার জন্য দুপুরবেলায় বাসায় আসে, এটা আমার পছন্দ নয়, ওকে যেতে বল। এটা আমি কি করে বলবো মা? যেভাবে বলার সেভাবে বলবি। রাত্রি চোখ মুখ লাল করে কথাটা বলতে গেল এবং বলে এসে সমস্ত দিন কাঁদল। সুরমা কিছুই বললেন না, কারণ তিনি জানেন এই সাময়িক আবেগ কেটে যাবে। এখানে তাকে শক্ত হতেই হবে। ছেলেটিকে তিনি যদি খেতে বলতেন সে বারবার ঘুরে ঘুরে এ বাড়িতে আসতো। রাত্রির মতো একটা মেয়ের সঙ্গে গল্প করার লোভ সামলানো কঠিন ব্যাপার। মেয়ে হয়েও সুরমা তা বুঝতে পারেন। বারবার আসা যাওয়া থেকে একটা ঘনিষ্ঠতা হতো। এই বয়সে কাঁচা আবেগের ফল কখনো শুভ হয় না। সুরমা ভেবে পেলেন না রাত্রি তার ফুপুর সঙ্গে কী নিয়ে ঝগড়া করবে। তার ফুপুকে সে খুবই পছন্দ করে। তাদের যে সম্পর্ক সেখানে ঝগড়া হওয়ার সুযোগ কোথায়? নাসিমাকে একটা টেলিফোন করা যেতে পারে।
কিন্তু তার আগে রাত্রির সঙ্গে কথা বলা দরকার। কিন্তু রাত্রি কি কিছু বলবে? সুরমা অস্বস্তি নিয়ে উঠে দাঁড়ালেন। রাত্রি চুল আঁচড়াচ্ছিল। মাকে দেখে অল্প হাসল। সুরমা মনে মনে ভাবলেন, এই মেয়েটি কি সত্যি আমার? এমন মায়াবতী একটা মেয়ের জন্ম দেবার মতো ভাগ্য আমার কি করে হয়? সুরমা বললেন, আয়, চুল বেঁধে দিই। আস্তে করে বাঁধবে মা, তুমি এত শক্ত করে বাঁধো যে মাথা ব্যথা করে। রাত্রি মাথা পেতে দিল। তিনি চিরুনি টানতে টানতে বললেন, নাসিমার সঙ্গে তোর নাকি ঝগড়া হয়েছে? ঝগড়া হবে কেন? অপালা বলছিল। অপালা কত কিছুই বলে। ঝগড়া হয়নি তাহলে? না, কি যে তুমি বলো মা, আমি কি ঝগড়া করবার মেয়ে? সুরমা শান্ত গলায় বললেন, তার মানে কি এই যে অন্য কোনো মেয়ে হলে ঝগড়া করতো? রাত্রি হেসে ফেলল, কোনো উত্তর দিল না। সুরমা বললেন, নাসিমা তোকে কি বলেছিল? তেমন কিছু না। সুরমা আর কিছু জিজ্ঞেস করলেন না, কারণ তিনি জানেন জিজ্ঞেস করে লাভ নেই, কোনো জবাব পাওয়া যাবে না। রাত্রি বসে আছে মাথা নিচু করে। মেয়েটি প্রতিদিনই কি সুন্দর হচ্ছে? সুরমার সূক্ষ্ম একটা ব্যথা বোধ হলো। রাত্রি মৃদু স্বরে বলল, ওই ছেলেটি কে মা? কোন ছেলে? আমাদের বসার ঘরে যে ছেলেটি আছে। তোর বাবার দুঃসম্পর্কের ভাগ্নে। আমি ঠিক জানি না। কথাটা তো মা তুমি মিথ্যা বললে। আমি শুনেছি সে বাবাকে মতিন সাহেব মতিন সাহেব বলছিল। সুরমা ঝাঁঝালো স্বরে বললেন, আমি জানি না সে কে। এটাও তো মা ঠিক না। তুমি কিছু না জেনে শুনে একটা ছেলেকে থাকতে দেবে না। তোমার স্বভাবের মধ্যে এটা নেই। সুরমা কিছু বললেন না। রাত্রি বলল, আমি কারোর সঙ্গে মিথ্যা কথা বলি না। কেউ যখন আমার সঙ্গে মিথ্যা কথা বলে আমার ভালো লাগে না। সুরমা থেমে বললেন, ছেলেটি ঢাকায় গেরিলা অপারেশন চালানোর জন্য এসেছে। তোর বাবা জুটিয়েছে। বুধবার পর্যন্ত থাকবে। এর বেশি কিছু আমি জানি না। রাত্রি কিছু বলল না। এটা একটা বড় ধরনের ব্যাপার। সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা ব্যাপার। কিন্তু রাত্রির কোনো ভাবান্তর হলো না। সে যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। নাসিমাদের বাসার টেলিফোন লাইনে কোনো একটা গন্ডগোল আছে। টেলিফোন করলেই অন্য এক বাড়িতে চলে যায়। বুড়ো মতো এক ভদ্রলোক বলেন, ডক্টর খয়ের সাহেবের বাড়ি, কাকে চান? আজ ভাগ্য ভালো, টেলিফোনে নাসিমাকে পাওয়া গেল। সুরমা বললেন, রাত্রির সঙ্গে তোমার নাকি ঝগড়া হয়েছে? অপলা বলছিল। ঝগড়া হয়নি ভাবি, যা বলার আমিই বলেছি, ও শুধু শুনেছে। কি নিয়ে কথা? রাত্রির বিয়ের ব্যাপারে। ছেলের মা এসেছিলেন রাত্রির সঙ্গে কথা বলতে। রাত্রি পাথরের মতো মুখ করে বসে রইল। আমাকে তো এসব কিছু বলনি। বলার মতো কিছু হয়নি। আমার মেয়ের বিয়ে নিয়ে কথাবার্তা বলছো আর আমি কিছু জানবো না? সময় হলেই জানবে, সময় হোক। ভাবি, রাত্রির জন্য আমি যে ছেলে আনবো সে ছেলে তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। রাত্রির ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার তো আরও একটা মেয়ে আছে, ওর বিয়ে তুমি দিও। নাসিমা, বলো। এ সময়ে মেয়ের বিয়ে টিয়ে নিয়ে কথা হোক এটা আমি চাই না। মেয়ের আমি বিয়ে দেব সুসময়ে। সুসময়ের দেরি আছে ভাবি, 6-7 বৎসরের ধাক্কা। তাছাড়া? তাছাড়া কি? এরকম সুন্দরী অবিবাহিত একটা মেয়ে এ সময় কেউ ঘরে রাখছে না। গন্ডায় গন্ডায় বিয়ে হচ্ছে রোজ। 8-9-এ পড়া মেয়েদেরও বাবা মা পার করে দিচ্ছে। আমাদের নিচের তলার রফিক সাহেব কি করেছেন শোনো। সুরমা থমথমে গলায় বললেন, রফিক সাহেবের কথা অন্য একদিন শুনবো, আজ না। আমার মাথা ধরেছে। রাত 11টা প্রায় বাজে। মতিন সাহেব জেগে আছেন এখনও। রেডিও অস্ট্রেলিয়া শোনা হয়নি। রাত্রিও জেগে আছে। রেডিও অস্ট্রেলিয়া ধরে দেবার দায়িত্ব তার। ফাইন টিউনিং সে খুব ভালো পারে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর রাতে মতিন সাহেব মেয়ের সঙ্গে মৃদু স্বরে কথা বলতে পছন্দ করেন। কথা এক নাগাড়ে তিনিই বলেন। অবিশ্বাস্য আজগুবি গল্প। রাত্রি কোনোটিতেই প্রতিবাদ করে না, হাসি মুখে শুনে যায়। আজ মতিন সাহেব এক পীর সাহেবের গল্প ফাঁদলেন। পীর সাহেবের বাড়ি যশোর। তিনি এখন কিছুদিনের জন্য আছেন ঢাকায়। টিক্কা খানের মিলিটারি অ্যাডজুটেন্ট নাকি তাকে নিয়ে গিয়েছিল ক্যান্টনমেন্টে। টিক্কা খান খুব বিনীতভাবে পীর সাহেবকে বললেন দোয়া করতে। উত্তরে পীর সাহেব বললেন, তোমার সামনে মহাবিপদ। তোমাদের একজনও এই দেশ থেকে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। 1 লাখ কবর উঠবে বাংলাদেশে। রাত্রি বলল, তুমি এই গল্প শুনলে কোত্থেকে? মতিন সাহেব বললেন, আমাদের ক্যাশিয়ার সাহেবের কাছে শুনলাম। উনি ওই পীর সাহেবের মুরিদ।
নিজেও খুব সুফি মানুষ, বানানো গল্প বলার লোক না। মিলিটারি কি আর পীর ফকিরের কাছে যাবে বাবা? এমনিতে কি আর যাচ্ছে? ঠেলায় পড়ে যাচ্ছে। ঠেলায় পড়লে বাঘেও ধান খায়। কি রকম লেঙ্গি যে খাচ্ছে, তুই এখানে বসে কি বুঝবি? বুঝতে হলে ফ্রন্টে যেতে হবে। তবে ২-১ দিন অপেক্ষা কর, দেখি কি হয়। কি হবে? আজাদা নেমে গেছে ঢাকা শহরে। কাকড়া বিছার দল। মিলিটারি কাঁচা খাওয়া শুরু করবে। গেরিলারা ঢাকা এসেছে নাকি বাবা? আসবে না তো কি করবে? মার কোলে বসে থাকবে? ঢাকা ছেয়ে ফেলেছে। ২-১ দিনের মধ্যে অপারেশন শুরু হবে। একবার অপারেশন শুরু হলে দেখবি সবকটা জেনারেলের আমাশা হয়ে গেছে। বদনা নিয়ে দৌড়াদৌড়ি করছে সবাই। রাত্রে হেসে ফেলল। বাবা এমন ছেলে মানুষই বিশ্বাস নিয়ে কথা বলেন যে বড় মায়া লাগে। মাঝে মাঝে রাত্রি ভাবতে চেষ্টা করে, এদেশে এমন কেউ কি আছে যে এই দেশকে তার বাবার চেয়ে ভালোবাসে? বাবা, কি? শুয়ে পড়ো বাবা, ঘুমাও। ঘুম ভালো হয় না রে মা। সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকি। একদিন এই আতঙ্ক কেটে যাবে, আমরা সবাই নিশ্চিন্তে ঘুমবো। মতিন সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি গলার স্বর অনেকখানি নিচে নামিয়ে বললেন, আমাদের বাসায় যে ছেলেটা আছে, সে কে বলতো মা? দেখি তোর কেমন বুদ্ধি। রাত্রি চুপ করে রইল। মতিন সাহেব ফিসফিস করে বললেন, বলতে পারলি না? জানি পারবি না। ও হচ্ছে সাক্ষাৎ আজাথা, আবাবিল পক্ষী। ছাড়খাড় করে দিবে। কিছু বুঝতে পারলি? পারছি। দেখে মনে হয়? আমার সঙ্গে এখনো দেখা হয়নি। কথা বলে দেখ, মনে হবে সাধারণ বাঙালি ঘরের ছেলে। উনি তো বাঙালি ঘরের ছেলেই বাবা। আরে না, ছেলেতে ছেলেতে ডিফারেন্স আছে না? এরা হচ্ছে সাক্ষাৎ আজাথা। আজাথাটা কি? মতিন সাহেব জবাব দিতে পারলেন না। আজাথা কি সে সম্পর্কে তার ধারণা স্পষ্ট নয়। কথাটা তিনি অফিসে শুনেছেন। গেরিলা প্রসঙ্গে কে যেন বলেছিল, তার খুব মনে ধরেছে। রাত্রি বলল, বাবা তুমি কি এনার কথা কাউকে বলেছ? আরে না, কি সর্বনাশ, কাউকে বলা যায় নাকি? তুমি তো পেটে কথা রাখতে পারো না বাবা। এই তো আমাকে বলে ফেললে। তিনি চুপ করে গেলেন। রাত্রি বলল, ভালো করে মনে করে দেখো, কাউকে বলনি? না। তোমাদের ক্যাশিয়ার সাহেব, তাকেও না? না। বাবা ভালো করে ভেবে দেখো, জানাজানি হলে বিরাট বিপদ হবে। আরে না, তুই পাগল হলি নাকি? দুধ খাবে বাবা? শোবার আগে এক গ্লাস গরম দুধ খেয়ে শো, ভালো ঘুম হবে। দুধ না, চা খেতে ইচ্ছে করছে। তোর মাকে না জাগিয়ে এক কাপ চা বানিয়ে দে। রাত্রি উঠে দাঁড়ালো। আলম হকচকিয়ে গেল। প্রায় মাঝরাতে এমন একটা রূপবতী মেয়ে অসংকোচে তার সামনে চায়ের কাপ নামিয়ে রাখবে, এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। এই মেয়েটি রাত্রি, এটা বোঝা যাচ্ছে। কিন্তু তার কাণ্ডকারখানা বোঝা যাচ্ছে না। রাত্রি মৃদু স্বরে বলল, বাবার জন্য চা বানাতে হলো। আপনি জেগে আছেন, তাই আপনার জন্য বানালাম। ঠিক কী বললে ভালো হয় আলম বুঝতে পারল না। মেয়েটি চলেও যাচ্ছে না। তাকে কি বসতে বলা উচিত? কিন্তু এটা তারই বাড়ি। তার বাড়িতে তাকে বসতে বলার মানে হয় না। আমি এ বাড়ির বড় মেয়ে, আমার নাম রাত্রি। আপনি কেমন আছেন বলে আলম আরও অস্বস্তিতে পড়ল। বোকার মতো একটা প্রশ্ন করা হয়েছে এবং মেয়েটি তা পরিষ্কার বুঝতে পারছে, কারণ সে এই প্রশ্নের কোনো জবাব দেয়নি। আলমের মনে হলো মেয়েটি যেন একটু হাসল। রাত্রি বলল, আপনি কি আমার উপর রাগ করেছিলেন? রাগ করব কেন? বিকেলে বাবা আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল, তখন আসিনি সেজন্য। আরে না, ওইসব নিয়ে আমি ভাবিনি। আমার মন খারাপ ছিল তখন, তাই আসিনি। আমার ফুপুর উপর রাগ করেছিলাম। ও আচ্ছা। আপনি বোধহয় চাটা খাবেন না। দিন নিয়ে যাই। না, আমি খাবো। আলম চায়ে চুমুক দিল। রাত্রি বলল, কিছু বলবেন না? কি বলবো? ভদ্রতা করে কিছু বলা, যেমন চাটা খুব ভালো হয়েছে এ জাতীয়। রাত্রি হাসছে। আলম ধাঁধায় পড়ে গেল। এই বয়সী মেয়েদের সঙ্গে তার কথা বলার অভ্যাস নেই। খুবই অস্বস্তি লাগছে। সে বুঝতে পারছে তার গাল এবং কান লাল হতে শুরু করেছে। ইচ্ছে করছে এই জায়গা থেকে কোনো মতে ছুটে পালিয়ে যেতে, এবং একই সঙ্গে মনে হচ্ছে এই মেয়েটি এক্ষুনি যেন চলে না যায়, যেন সে থাকে আরও কিছুক্ষণ। আলমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। রাত্রি বলল, যাই, আপনি শুয়ে পড়ুন। আলম অনেক রাত পর্যন্ত চুপচাপ বসে রইল। অদ্ভুত এক ধরনের কষ্ট হতে লাগলো তার। এই কষ্টের জন্ম কোথায় তার জানা নেই। রাত বাড়ছে। চারিদিক চুপচাপ। বিদ্যুৎ চমকাচ্ছে। আবারও হয়তো ঝড় বৃষ্টি হবে। হোক,
খুব হোক, সব কিছু ভাসিয়ে নিয়ে যাক। আলম বাতি নিভিয়ে দিল। আজ রাতেও ঘুম আসবে না, জেগে কাটাতে হবে। ঢাকায় আসার পর থেকে এমন হচ্ছে। কেন হচ্ছে? আগে তো কখনো হয়নি। সে কি ভয় পাচ্ছে? ভালোবাসা, ভয়, ঘৃণা, এসব জিনিসের জন্ম কোথায়? তার পানির পিপাসা হলো, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না।